বাজারে অদ্ভুত নিয়ম, তেল কিনে নিতে হবে চাল, সরবরাহ সংকটের অজুহাতে সয়াবিনের দাম বাড়ানোর পায়তারা। খালি হাতে ফিরছেন অনেকে, শীতকালীন সবজিতে নিয়েও স্বস্তি, বেড়েছে মুরগির কেজি। 10-20 টাকা বেশি প্রতি ইয়েতেই আর কি, প্রতি কেজিতেই। আমাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে সবকিছু। দামটা বাড়ছে দেশি আর সোনালিটা। 1 লিটার তেল নিলে 1 কেজি পোলাও চাল নিতে হবে। আমার তো শুধু তেল দরকার, বাজার তো দরকার না। যখন মানুষ বিপদে পড়ে যায় লাগবেই, তখন বাধ্য হয়ে বড় দাম দিয়ে কিনে। 3 কার্টুন তেল নিছে, আমাকে 1 বস্তা পোলাও চাল দিয়ে দিছে। এই চাল নিয়ে বিভিন্ন অন্য মাল, যেগুলো মাল অচল, এই মালগুলো ধরে দেয়। 10 লিটার চাইলে 2 লিটার দিই, 5 লিটার চাইলে 1 লিটার দিই। বাজার তো নিয়ন্ত্রণের বাইরে, যে দাম চাবে সেই দামে। ফুল সিজন সেই অনুযায়ী যেরকম প্রাইস হওয়ার কথা তা কিন্তু এখন পর্যন্ত আসে নাই। সব কিছুর অনেক হাই প্রাইস ভাই। আলু ভর্তা দিয়ে সাধারণ মানুষ খেতে পারবে না। মূল্যস্ফীতি লাগাম টানতে ব্যয় সংকোচন নীতির পাশাপাশি পণ্যের সরবরাহ বাড়ানোর পরামর্শ। মূল্যস্ফীতি কমাতে হলে আমাদেরকে কিন্তু আমদানি করে সরবরাহ বাড়ানোর খুব একটা বিকল্প আমি এই মুহূর্তে দেখছি না। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি কনক আজাদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সম্প্রতি বাংলাদেশে উস্কানি নিয়ে পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা চলছে। দ্রুত সংস্কার করে নির্বাচন দেওয়ার আহ্বান বিএনপি ও জামায়াত নেতাদের। রাজবাড়ীতে মিলছে না ড্রাইভিং লাইসেন্স, কর্মকর্তারা বর্তমানে অফিস চালান কর্মচারী। টাকা নিয়ে খাতা পরীক্ষায় দালালরা, মুন্সিগঞ্জের রেজিস্ট্রেশনবিহীন যানের দাপট। প্রেসিডেন্ট ম্যাক্রো পদত্যাগ না করার ঘোষণা, কয়েকদিনের মধ্যে নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা। সরবরাহ সংকটে ভোজ্য তেল শূন্যের পথে রাজধানীর বাজার। কিছু দোকানে আবার অদ্ভুত নিয়ম, সয়াবিন কিনলে নিতে হবে চালও। এর মধ্যে রয়েছে দাম বৃদ্ধির অভিযোগও। এদিকে সপ্তাহ ব্যবধানে ব্রয়লার মুরগির দাম বেড়েছে 20 টাকা পর্যন্ত। সরবরাহ বাড়লেও স্বস্তি নেই সবজি বাজারে। এমন অবস্থায় নিরুপায় ভোক্তার দাবি বাজার নিয়ন্ত্রণে কঠোর আইন প্রয়োগ। মোহাম্মদপুর টাউন হল মার্কেট ঘুরে MS আরিফিনের রিপোর্ট। বাজারে এসে সয়াবিন তেল কিনতে হিমশিম খাচ্ছেন ভোক্তারা, কারণ 3 সপ্তাহের বেশি সময় ধরে চলা সরবরাহ সংকট তীব্র হয়েছে ডিসেম্বরের শুরুতে। তাই তেল ছাড়াই কাউকে ফিরতে হচ্ছে বাজার থেকে। কোনো দোকানে মিললেও গুনতে হচ্ছে নির্ধারিত দামের চেয়ে বেশি। আবার অন্য পণ্য না কিনলে মিলছে না কোনো কোনো কোম্পানির বোতলজাত সয়াবিন তেল। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে বাজারে এসে এমন নাজেহাল দশার কথাই জানালেন ক্রেতারা। দোকানে আসলে ওনারা বলে ভাই তেল নাই। এই তেলটা যাচ্ছে কোথায়? যদিও পাচ্ছি কোনো দোকানে 165 টাকার তেল চাচ্ছে 200 টাকা। এটা তো সারা জীবনের নিয়ম তাদের। যখনই তারা কোনো কিছু বাড়াইতে চায় তখন তারা জিনিস উধাও করে দেয়, স্টক করে ফেলে। যখন মানুষ বিপদে পড়ে যায় লাগবেই, তখন বাধ্য হয়ে বড় দাম দিয়ে কিনে। এর কারণ হিসেবে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল মার্কেটের বিক্রেতারা জানান, বাজারে ভোজ্য তেলের সরবরাহ সংকট তৈরি করেছে কোম্পানিগুলো। যাই বা আসছে তাও বিক্রি করতে হচ্ছে অন্য পণ্যের সঙ্গে। 3 কার্টুন তেল নিছে, আমাকে 1 বস্তা পোলাও চাল দিয়ে দিছে। কাস্টমার আসলে বললে কাস্টমার অনেকে ভাই রাগ হয়ে যায়, অনেকে আমি তেল নিব, আমি চাল নিব কেন? সয়াবিন তেল শুনতেছি সরকার শুল্ক কমাইছে। শুল্ক কমানোর উল্টা চিত্র দেখা যায়। এখন দেখা যায় যে ওই যে 5 লিটার তেলগুলো আরো যে রেট বাড়তি। এখন 2022 সালের পর আবার যখন ভোজ্য তেল ও শূন্যের দিকে খুচরা বাজার, তখন সপ্তাহ ব্যবধানে কেজিতে 50 টাকা পর্যন্ত দাম বৃদ্ধির খবর দিলেন মুরগির বিক্রেতারা। গত সপ্তাহে দেশি মুরগি কিনে আনছি আমরা হলো 80 টাকা, 480 টাকা কেজি। আজকে আনছি যদি সিলপটা দেখাইতাম তো 500 টাকা কেজি কিনে আনছি। ব্রয়লার মুরগি ছিল 170, 180, আর এই সপ্তাহ মুরগি আমদানি একটু কমে গেছে, মানে আছে 180, 90। সবজির বাজারে ক্রেতারা বলছেন, শীতকালীন পণ্যের সরবরাহ বাড়লেও কমেনি দামের উত্তাপ। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা কেজি দরে। বাজারের অবস্থা তো ডে বাই ডে এটা ডিক্রিজই করতেছে, কোনো ইমপ্রুভমেন্ট নাই। যদি পাবলিক এটা প্রোটেস্ট করে তাহলে এটা তো হওয়ার কথা না। বাজার তো নিয়ন্ত্রণের বাইরে, যে দাম চাবে সেই দামে আপনি জিজ্ঞেস করেন, কোনো দামই কমাবে না। আগে হয়তো একটা জিনিস যে পরিমাণ কিনতাম, এখন আমি সেই পরিমাণ কিনতে পারতেছি না। ওইভাবেই আমাদেরকে অ্যাডজাস্ট করতে হচ্ছে। এই অবস্থায় নিত্যপণ্যের বাজারে আসা অসহায় ক্রেতাদের দাবি, আইনের কঠোর প্রয়োগ ছাড়া বাজারে মিলবে না ভোক্তার স্বস্তি। সব কিছুর অনেক হাই প্রাইস ভাই। আগে মানুষ বলতে গরিব হলে আমরা একটু আলু ভর্তা ডাল দিয়ে ভাত খাই, ডিম কেনার সাধ্য না থাকলে। কিন্তু এখন দেখা যায় আলু ভর্তা দিয়ে সাধারণ মানুষ খেতে পারবে না। এখন দরকার আসলে সরাসরি আইনের প্রয়োগ। এদিকে গেল সপ্তাহেও প্যাকেটজাত তরল দুধের দাম বাড়িয়েছে কোনো কোনো দেশি কোম্পানি। তবে কেজিতে 5 থেকে 6 টাকা কমেছে চিনি ও ছোলার দাম। আর উচ্চমূল্যে স্থিতিশীল রয়েছে আলু ও পেঁয়াজের দর। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে নভেম্বরেও ধরা যায়নি পাগলা ঘোড়ার মতো ছুটে চলা মূল্যস্ফীতির লাগাম।
ব্যয় বৃদ্ধির এই দৌড়ে নিত্যপণ্যের বাজারে বাড়ছে সাধারণ মানুষের অসহায় আত্মসমর্পণের গল্প। ভালো তো দূরে থাক, পচা গলা সবজি কিনতেও হিমশিম খাচ্ছেন কেউ কেউ। এই অবস্থায় উচ্চ প্রবৃদ্ধির স্বপ্নে বিভোর না হয়ে আগামী অর্থ বছরেও ব্যয় সংকোচন নীতিতে চলার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। জিনাতারা যশোয়ার রিপোর্ট। পচা তরকারি কিনাই না, তারপর 80টা 90টা 60টা নিচে পাওয়া যায় না। বালা খাবার গেলে 100-120 টাকা লাগে। কিনতে কষ্ট হয়। মহাখালীর রেল লাইনের পাশের এই বাজারগুলো যেন চড়া মূল্যস্ফীতির বড় সাক্ষী। জীবনযাপনের ব্যয় বৃদ্ধির সঙ্গে না পেরে পচা গলা সবজি নিয়েও বিক্রির অপেক্ষায় রয়েছেন বিক্রেতারা। আর যারা ক্রেতা হয়ে আসছেন এসব কিনতে, তারাও জানাচ্ছেন নিত্যদিনের ব্যয় বৃদ্ধির কাছে অসহায় আত্মসমর্পণের গল্প। এখন চলবো কেমন? আগে যে পেঁয়াজ 50 টাকা 60 টাকা পেঁয়াজ কিনতাম, 120 টাকা করে পেঁয়াজ। 800-1000 টাকা ইনকাম, তারা এই ঢাকা শহরে থাকা এবং খাওয়া খুবই কষ্টকর। চাউলের দাম নাই, কর্ম কি করে খাম, কি করে চলম। এই গল্পের কিছুটা উঠে আসছে সংখ্যা তত্ত্বেও। বিবিএস বলছে অক্টোবরের পর নভেম্বরেও খাদ্য মূল্যস্ফীতি বেড়ে ঠেকেছে 13.80%। যদিও গেল সোমবার শ্বেতপত্র প্রণয়ন কমিটি জানিয়েছে বাস্তবে মূল্যস্ফীতি আরও বেশি থাকে। সার্বিক মূল্যস্ফীতি 10 থেকে 11% দেখালেও প্রকৃত অর্থে তা ছিল 15 থেকে 17%। জীবনযাপনের খরচ বৃদ্ধির হিসেব নিয়ে সরকারি সংস্থার এমন কারচুপির মধ্যে মূল্যস্ফীতির লাগাম টানতে আগামী অর্থ বছরে উচ্চ প্রবৃদ্ধি নয় বরং সংকোচনমুখী যাত্রা অব্যাহত রাখার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। আমার কাছে মনে হয় না যে এই মুহূর্তে কেউ প্রবৃদ্ধি নিয়ে অত বেশি চিন্তিত। যেটা হচ্ছে আমাদের স্ট্যাবিলাইজেশনের দিকে যেতে হবে। আমাদের যেমন চাহিদা সংকোচন নীতি চলছে মূল্যস্ফীতিকে লাগাম টেনে ধরার জন্য, এটার সঙ্গে আমাদের সরবরাহ বাড়াতে হবে, সেটার বিকল্প নাই। মূল্যস্ফীতির চাপ সামাল দেওয়ার জন্য পণ্যের সরবরাহ বাড়াতে আমদানি বৃদ্ধি ছাড়া সহজ বিকল্পও নেই তাদের পরামর্শে। মূল্যস্ফীতি কমাতে হলে আমাদেরকে কিন্তু আমদানি করে সরবরাহ বাড়ানোর খুব একটা বিকল্প আমি এই মুহূর্তে দেখছি না। শুধু কি খাদ্যপণ্য কিনতে, পরিবহন, শিক্ষা, চিকিৎসা, বিনোদনের মতো খাদ্য বহির্ভূত খাতেও সাধারণ মানুষকে সামাল দিতে হচ্ছে ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতির চাপ। শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদন অনুযায়ী 2022 সালে করোনা এবং মূল্যস্ফীতির প্রভাবে প্রায় 27.5 লাখ মানুষ দারিদ্র্য সীমার নিচে চলে গিয়েছিলেন। এখনো যারা কোনো মতে টেনে টুনে দারিদ্র্য সীমা পার করে বসবাস করছেন কিংবা মধ্যবিত্তরা, তারা লড়াই করছেন উচ্চ মূল্যস্ফীতির সঙ্গে। বিশেষজ্ঞরা বলছেন মূল্যস্ফীতি কমে যাওয়ার সুখবর আসবে না রাতারাতি, তবে জনগণকে স্বস্তি দিতে পদক্ষেপ নিতে হবে অতি দ্রুত। জিনাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, সম্প্রতি বাংলাদেশে উস্কানি দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। বাংলাদেশে আধিপত্য কায়েম করতে ভারত উঠে পড়ে লেগেছে অভিযোগ করে তারা বলেন, শেখ হাসিনা ভারতে অবৈধভাবে অবস্থান করে দেশবিরোধী ষড়যন্ত্র করছেন। সংস্কার শেষে দ্রুত নির্বাচনের আহ্বান জানিয়েছেন তারা। ভারতীয় মিডিয়া ও দেশটির উগ্রবাদী সংগঠনগুলোর বাংলাদেশ বিরোধী অবস্থান এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়ে প্রতিদিনই প্রতিবাদ জানাচ্ছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। এমনকি ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়ে আন্দোলনও করছেন তারা। শুক্রবার সকালে গুলশান এলাকায় ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়ে দেশীয় পণ্য কিনতে উদ্বুদ্ধকরণের এক অনুষ্ঠানে যোগ দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, সাম্প্রদায়িক উস্কানির মাধ্যমে ভারত বাংলাদেশে আধিপত্য কায়েমের চক্রান্ত করছে। যে আপনারা উঠে পড়ে লেগেছেন বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করতে, আর সেই সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে কট্টর হিন্দুবাদীদেরকে উস্কে দিয়ে আপনারা চাচ্ছেন উপমহাদেশে আপনাদের আধিপত্য কায়েম করতে। আপনাদের এই ধরনের অপরকে ঘৃণা করার মনোভাবের কারণে আজকে নেপাল আপনাদের সাথে নেই, আজকে ভুটান আপনাদের সাথে আর নেই, আজকে শ্রীলঙ্কা আপনাদের সাথে নেই, আজকে মালদ্বীপ আপনাদের সাথে নেই, পাকিস্তান তো নেই প্রথম থেকে, বাংলাদেশ আপনাদের সাথে নেই। একই দিন জাতীয় প্রেস ক্লাবে 90-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তিনি দাবি করেন, শেখ হাসিনা ভারতে অবৈধভাবে অবস্থান করে দেশবিরোধী ষড়যন্ত্র করছে। দেশে স্থিতিশীলতার জন্য নির্বাচন ব্যবস্থা সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান খন্দকার মোশাররফ। স্বৈরাচার ফ্যাসিস্ট চিহ্নিত হয়ে দেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে, তারা আজকে একটি দেশে আশ্রয় গ্রহণ করেছে এবং সেটা কিন্তু বৈধভাবে আশ্রয় গ্রহণ নয়, অবৈধভাবে একটি দেশে আছে। সেখান থেকে তারা ষড়যন্ত্র করবে, তারা চেষ্টা করবে বাংলাদেশে একটা অশান্তি সৃষ্টির জন্য। আমাদের মধ্যে
বিভেদ সৃষ্টি করার জন্য সরকার যে সংস্কারগুলো করতে চাচ্ছে সেগুলো দ্রুত শেষ করে আমাদেরকে নির্বাচনের দিকে যেতে হবে। ঐক্যবদ্ধভাবে দেশবিরোধী সব চক্রান্ত প্রতিহতের ডাক দেন বিএনপি নেতারা। ঐক্যবদ্ধ হয়েছিল। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। সংখ্যালঘুকে ঢাল বানিয়ে একটি চক্র নিজেদের স্বার্থ হাসিল করতে চায় বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির শফিকুর রহমান। কুমিল্লা মহানগর জামায়াতের কর্মী সভায় নির্বাচন ব্যবস্থার সংস্কারে গতি বাড়িয়ে দ্রুত নির্বাচন দেবার আহ্বান জানান আমির। এদিন রাজধানীতে আলাদা অনুষ্ঠানে জামায়াতের নেতারা বলেন, সংখ্যালঘুদের ব্যবহার করে দেশে আর কোনো ষড়যন্ত্র করতে দেওয়া হবে না। চক্রান্ত রুখতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তাদের। দীর্ঘ ১৯ বছর পর কুমিল্লায় জামায়াতে ইসলামের কর্মী সম্মেলন। টাউন হল মাঠে আয়োজনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বক্তব্যে জামায়াতের আমির বলেন, সংখ্যালঘু শব্দ ব্যবহার করে একটি গোষ্ঠী দেশের বাইরে থেকে নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। সংস্কারের গতি বাড়িয়ে দেশে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। সরকারকে অনুরোধ করব, সংস্কারে গতি বাড়িয়ে মৌলিক সংস্কারগুলো করে একটা সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দেন। আপনাদের নিজস্ব কোনো এজেন্ডা থাকবে না। এজেন্ডা, জাতীয় এজেন্ডা একটাই, যে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন আপনারা উপহার দেবেন। আমরা কোনো আগ্রাসন সহ্য করব না। বাংলাদেশের 1 ইঞ্চি জমি আমরা কাউকে ছেড়ে দেব না। আমাদের জীবন দিব, তবু বাংলাদেশের আধা ইঞ্চি জমি আমরা ছেড়ে দেব। এদিন রাজধানীর শাহজাহানপুরে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের কর্মী সম্মেলনে দলের ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন, বাংলাদেশকে অস্থির করে কেউ শান্তিতে থাকতে পারবে না। হিন্দুদের ব্যবহার করে পতিত ফ্যাসিস্টের ষড়যন্ত্রের কারণে সব দল এখন আরো বেশি ঐক্যবদ্ধ বলেও জানান তিনি। আমাদের মিজাইল সাহেবকে হত্যা করেছে প্রতিবেশী রাষ্ট্রের ইঙ্গিতে, আজকেও আমাদের শহীদ সাইফুল ইসলামকে হত্যা করেছে তাদেরই চক্রান্তে। চট্টগ্রামের রক্ত এই পৃথিবীতে বৃথা যাবে না। চট্টগ্রামের রক্ত দিয়ে বাংলাদেশ নতুন করে আরেকবার স্বাধীনতাকে অর্থবহ করে তোলা। বাংলাদেশের সাম্প্রদায়িক শক্তিকে, আমাদের হিন্দু সম্প্রদায়কে কাজে লাগিয়ে বাংলাদেশে আর ভবিষ্যতে কোনো ষড়যন্ত্র তারাও বাস্তবায়ন হতে দেবে না। দ্রুত নির্বাচন ব্যবস্থা সংস্কারে জোর দেন জামায়াতে ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। আগামীর সুন্দর সুশৃঙ্খল বাংলাদেশ। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। যারা শেখ পরিবারের নেতৃত্বে এখনও আওয়ামী লীগ করার স্বপ্ন দেখছেন, তার দেশ ও মানবতার শত্রু বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্র আন্দোলনের বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম। দুপুরে সরোবর্তী উদ্যানে সাংগঠনিক কেন্দ্রীয় সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। মোস্তফা সরোয়ার ফারুকীকে এখনও উপদেষ্টা পরিষদে রাখার সমালোচনা করেন চরমোনাই পীর। সরকারের বিতর্কিত সদস্যদের অবিলম্বে অপসারণের দাবি জানান বক্তারা। আমরা আগে লড়াই করতে চাই না, আমরা চাই পার্শ্ববর্তী প্রত্যেকটা কান্ট্রির সাথে ভালো ব্যবহার করতে, ভালো সম্পর্ক রাখতে। কিন্তু কেউ যদি আমাদের আঙ্গুল তুলে, ওই আঙ্গুল হাতে রাখা হবে না। বাংলাদেশের মানুষ কোনোদিন ভয় পায় নাই, কোনোদিন তারা পিছনে হটে নাই, হটবে না। যে উপদেষ্টা যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, তার ভিতরে কিছু উপদেষ্টা যেটা নাকি আমাদের দেশের জনগণের মনের এবং তাদের চিন্তার বিপরীতে, যারা নাকি বিতর্কিত, তাদেরকে উপদেষ্টা থেকে আপনারা সরিয়ে দেবেন, এটা আমাদের দাবি। 2 বছরেরও বেশি সময় ধরে সহকারী পরিচালক ছাড়াই চলছে রাজবাড়ী বিআরটিএ কার্যালয়। অতিরিক্ত দায়িত্ব পালন করা কর্মকর্তা ঠিকমতো সময় দেন না বিআরটিএতে। এমন পরিস্থিতিতে একদিকে বেড়েছে দালালের দৌরাত্ম্য, তেমনি ভোগান্তি বেড়েছে সেবাগ্রহীতাদের। অভিযোগ আছে ওই অফিসে কিছু অসাধু কর্মচারীর যোগ সাজসে চলছে 9-6 কর্মকাণ্ড। আশিকুর রহমানের রিপোর্ট। হলো যে পরীক্ষায় আমি পাশ করাই দেব, তুমি আমাকে 8,000 টাকা দিবা। আমি ব্যাংকে টাকা জমা দিছিলাম 3200 কয়েক টাকা, আর বাদ বাকি টাকা আমি ওকে দিয়ে দিছিলাম। এখন আমার কাজ সম্পূর্ণ হয়নি, আমার কাজ কিছুই হয় নাই। সহকারী পরিচালক না থাকায় অতিরিক্ত দায়িত্ব পালনকারী কর্মকর্তা সপ্তাহে অফিস করেন মাত্র 2-1 দিন। এ সুযোগে বেড়েছে দালালের দৌরাত্ম্য। অভিযোগ আছে ওই অফিসের কিছু অসাধু কর্মচারীর চোখ সাজসের। এমনকি ড্রাইভিং লাইসেন্সের লিখিত পরীক্ষার খাতা দেখার পাশাপাশি দাপ্তরিক কাজও করেন চিহ্নিত দালালরা। ক্ষোভ ভুক্তভোগীদের। পরীক্ষায় পাশ করে থাকে, তাদের পাশ না দিয়ে সেরে যারা টাকার মাধ্যমে সাধুবাবাদী করতেছে তাদের আর কি পাশ করা হচ্ছে। বিআরটিএ থেকে এই দালাল উচ্ছেদ করা হোক এবং যারা সাধারণ জনগণ আছি
তাদেরকে এই ভোগান্তি থেকে মুক্তি করা হোক। এসব নিয়ে সদুত্তর নেই মোটরযান পরিদর্শকের কাছে। দালালকে পাশে বসিয়ে পরীক্ষার খাতা দেখলেও সাফাই গাইলেন তিনি। খাতা দেখেন না তো? আমি তো বারবার বললাম উনি খাতা দেখেননি। খাতা এখানে আমরা সদস্যরাই দেখি, কিন্তু সে রোল নাম্বারটা সিরিয়াল করতেছিল। সমস্যা সমাধানের গতানুগতিক আশ্বাস জেলা ড্রাইভিং দক্ষতা যাচাই কমিটির সভাপতির। রাজবাড়ী বিআরটিএতে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা হচ্ছে এটাকে দালাল মুক্ত করা এবং দুর্নীতি মুক্ত করা। আমরা সেজন্যই কাজ করে যাচ্ছি। প্রতি মাসে অনলাইনে 500-র বেশি নতুন ড্রাইভিং লাইসেন্স ও 350 নবায়নের আবেদন রাজবাড়ীতে জমা হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী। বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রাজধানী ঢাকা। সকাল 10টায় ঢাকার বায়ু দূষণের স্কোর রেকর্ড করা হয় 248। বিভিন্ন সূত্র থেকে পর্যবেক্ষণের মাধ্যমে তথ্য দেন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের চেয়ারম্যান অধ্যাপক কামরুজ্জামান মজুমদার। এই মানকে খুব অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয় বলে জানান তিনি। নভেম্বর থেকে মার্চ পর্যন্ত দেশের আবহাওয়া শুষ্ক থাকায় ঢাকায় বায়ু দূষণের পরিমাণ বৃদ্ধি পায় বলে জানান অধ্যাপক কামরুজ্জামান। এর প্রতিকারে সাময়িকভাবে নির্মাণ ও শিল্প কারখানা কাজ বন্ধ রাখার পরামর্শ দেন তিনি। যদিও জানিয়েছেন বৃহস্পতিবার ভোরে বায়ু দূষণের মান ছিল 404, যা চলতি বছরের সর্বোচ্চ। দেশ থেকে পাচার হওয়া টাকা ফিরিয়ে এনে বন্ধ থাকা চিনি, পাট ও বস্ত্রকলগুলো চালুর দাবি জানিয়েছে খাতগুলো শ্রমিকরা। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় শ্রমিক ফেডারেশন, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন সহ সংশ্লিষ্ট শিল্পের 4টি সংগঠন এক মানববন্ধন থেকে দাবি জানায়। এ সময় বক্তারা বলেন, অর্থ সংকটের অজুহাতে বহু কলকারখানা বন্ধ হয়েছে, যা বিপরীতে গত 15 বছরের রাজনীতিবিদ ও আমলাদের মাধ্যমে দেশ থেকে পাচার হয়েছে 28 লাখ কোটি টাকা। এসব টাকা ফিরিয়ে এনে বন্ধ থাকা কলগুলো চালুর দাবি জানান শ্রমিক নেতারা। এছাড়া সব উপজেলা কৃষি নির্ভর শিল্প কারখানা গড়ে তোলার দাবিও জানানো হয়। পাচারকৃত টাকা ফেরত আনা বন্ধ, পাট, সুতা, বস্ত্র, চিনি কল চালু করা, আমলা কামলাদের সেই প্রেসক্রিপশন না নিয়ে আমাদের শ্রমিকদের, কর্মচারীদের সেই তাদের সাথে আলোচনার ভিত্তিতে বাস্তব ভিত্তিক পদক্ষেপ নিয়ে সেই কারখানাগুলো, ইন্ডাস্ট্রিগুলো যাতে চালু থাকে। সপ্তাহ জুড়ে লেনদেনের হিসাবে সূচকের পতন না হলেও ঢাকা স্টক এক্সচেঞ্জে কমেছে বাজার মূলধন। আশার আলো দেখানোর পর পতনের মধ্য দিয়ে শেষ হয়েছে গেল সপ্তাহের শেষ 2 কার্যদিবসের দৈনিক লেনদেন। এমন লেনদেনের মধ্যেই 1 মাস পর ঘুরে দাঁড়িয়েছে আর্থিক প্রতিষ্ঠান, ফার্মা ও কেমিক্যাল খাতের শেয়ারের লেনদেন। তবে পতনে পড়েছে ব্যাংক বিমা। এদিকে দাম বৃদ্ধির শীর্ষ 5 কোম্পানির মধ্যে জায়গা পায়নি এই ক্যাটাগরির কোনো প্রতিষ্ঠান। ঢাকার পুঁজিবাজারে গেল সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান সূচক 41.55 পয়েন্ট কমলেও সপ্তাহ জুড়ে লেনদেনের হিসাবে তা 4 পয়েন্টের কিছুটা বেড়ে থেকেছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। সাপ্তাহিক প্রতিবেদনে দেখা যাচ্ছে প্রথম কার্যদিবসে দৈনিক লেনদেন হোঁচট খেলেও পরদিনই 100 কোটির বেশি বেড়ে পার হয় 500 কোটি টাকার গণ্ডি। পরদিন আরেক দফায় বেড়ে দাঁড়ায় 512 কোটি টাকায়। এরপর ধারাবাহিক পতনের মুখে শেষ কার্যদিবসে দৈনিক লেনদেন 141 কোটি টাকা কমে দাঁড়ায় 335 কোটি 18 লাখ টাকায়, যা গেল সপ্তাহের সর্বনিম্ন। দৈনিক লেনদেনের এই বেহাল দশায় ঢাকা স্টক এক্সচেঞ্জে বাজার মূলধন কমেছে 651 কোটি 41 লাখ টাকা। এদিকে সপ্তাহ জুড়ে লেনদেনে আবারও হতাশ করেছে ব্যাংক খাত। প্রায় 10% কমে দৈনিক গড় লেনদেন 70 কোটি 82 লাখ টাকা থেকে নেমেছে 63 কোটি 80 লাখ টাকায়। কমেছে জীবন বীমা ও সাধারণ বীমার লেনদেনও। এ সময় বিনিয়োগকারীদের টেনেছে আর্থিক প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ড। 1 মাস পর ঘুরে দাঁড়ানো ফার্মা ও কেমিক্যাল খাতের 34 কোম্পানির গড় লেনদেন 46 কোটি 55 লাখ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে 66 কোটি 10 লাখ টাকায়। দাম বৃদ্ধির শীর্ষ 5 কোম্পানির মধ্যে প্রথমে রয়েছে বি ক্যাটাগরির ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড। দ্বিতীয় অবস্থানে রয়েছে জেড ক্যাটাগরির মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এর পরের অবস্থানেও জেড ক্যাটাগরির কোম্পানি দ্য ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। চতুর্থ ও পঞ্চম অবস্থানে আছে বি ক্যাটাগরির দেশ গার্মেন্টস লিমিটেড ও এমএল ডাইং লিমিটেড।
এদিকে দরপতনের শীর্ষ 5 কোম্পানি হলো এমারেল্ড ওয়েল্ড ইন্ডাস্ট্রি লিমিটেড, নিউ লাইন ক্লথিংস লিমিটেড, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড, কোহিনুর কেমিক্যাল কোম্পানি ও এনআরবি ব্যাংক লিমিটেড। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। চামড়া শিল্পের বর্জ্য থেকে উৎপাদন সম্ভব টাইলস থেকে শুরু করে বন্ডেড লেদার। বছরে যা থেকে আয় করা সম্ভব 400 থেকে 500 কোটি টাকা। পাশাপাশি ট্যানারি বর্জ্য অপসারণ প্রকৃতি বান্ধব হলে বাড়বে পণ্যমূল্য। অর্থনীতিবিদরা বলছেন এর মাধ্যমে শুধু নদী দূষণই কমবে এমনটা নয়, ঘুরে দাঁড়াবে চামড়া শিল্প। ধ্রুব ব্যানার্জি 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের তৃতীয় শেষ পর্ব আজ। ক্যামেরায় ছিলেন মোহাম্মদ নিজাম ও শেখ নাহিদ। পচা গলা দুর্গন্ধযুক্ত কঠিন বর্জ্য, আছে ক্যান্সার সৃষ্টিকারী ক্রোমিয়াম মিশ্রিত তরল। ট্যানারি শিল্প ধলেশ্বরী নদীর পানি থেকে শুরু করে বায়ু সবই করে তুলছে দূষিত। অনেকেরই ধারণা পরিবেশগত দিক ছাড় দিলেও এগিয়ে যাচ্ছে চামড়া শিল্প। বাস্তবতা এমনটা নয়। উন্নত দেশগুলোতে চামড়া ও চামড়াজাত পণ্য রফতানিতে প্রয়োজন হয় লেদার ওয়ার্কিং গ্রুপ সনদ। এ সনদ পেতে মোট 1710 নম্বরের মূল্যায়নে 300 নম্বরই থাকে বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত। দেশে 2 শতাধিক কারখানার মধ্যে এ সনদ রয়েছে মাত্র 7টির, যার মাঝে সাভারের বিসিক শিল্পনগরীতে রয়েছে মাত্র 1টি। ফলে ট্যানারি শিল্প হাজারিবাগ থেকে স্থানান্তরের পরও ঘুরে দাঁড়াতে পারেনি চামড়া শিল্প। মাত্র 2 অর্থবছর ছাড়া কোনো বছরই পূরণ হয়নি লক্ষ্যমাত্রা। সঙ্গে রয়েছে পরিবেশ দূষণ। এই উভয় সংকটের সমাধান মিলবে কিসে? বিশেষজ্ঞদের মত, তরল বর্জ্যের ক্ষেত্রে একটু সচেতন হলেই নদী এবং পরিবেশের জন্য মারাত্মক ক্রোমিয়াম বর্জ্য থেকে আলাদা করে আবারও ব্যবহার সম্ভব। ওয়াটার পলিউশনটাকে প্রিভেন্ট করার জন্য সেখানে কস্ট ইফেক্টিভ না হলে এটাকে রিজেনারেট করা দরকার। as well as ফাইনালি এটাকে পিউরিফাই করে এগেইন ট্রেনিংয়ে এটাকে ইউজ করা যেতে পারে। এবার আসি কঠিন বর্জ্যের কথায়। চারিদিকে কঠিন বর্জ্যের ভাগাড়, আছে দুর্গন্ধ। প্রতি বছর হিসাব মতে এখানে প্রায় 90,000 মেট্রিক টন চামড়ার কঠিন বর্জ্য জমা হয়। এগুলো দিনের পর দিন এখানে পচে গলে পরিবেশকে করে তোলে দূষিত। দূষণের এই মহোৎসবের মাঝেও সংশ্লিষ্টরা বলছেন কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক অবকাঠামো গড়তে পারলে প্রায় 95% বর্জ্য দিয়েই টাইলস থেকে শুরু করে বন্ডেড লেদার সহ বিভিন্ন উপাদান তৈরি করা সম্ভব হবে, যা থেকে প্রতি বছর 400 থেকে 500 কোটি টাকা বাড়তি আয় সম্ভব। শেভিং ডাস্ট দিয়ে আমরা বন্ডেড লেদার করতে পারি, লেদার বোর্ড করতে পারি। তারপরে হচ্ছে আমরা যেটা র হাইটস থেকে জিলাটিন করতে পারি, তারপরে এটাতে ক্যাপসুলের কাভার করতে পারি। এগুলো প্রজেক্ট যখন হয়ে যাবে তখন অটোমেটিক্যালি আমার ডাম্পিং ইয়ার্ডের লোডটা কমে যাবে। অর্থনীতিবিদদের মত, পরিবেশ বান্ধব আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় শুধু নদী দূষণই কমবে এমনটাই নয়, LWG সনদ পেলে বহির্বিশ্বে বাড়বে দেশের চামড়ার কদরও। প্রায় শতভাগ আসলে মূল্য সংযোজনের সুযোগ রয়েছে। উচ্চ মূল্যের পণ্য আমরা রপ্তানি করতে পারি যদি আমরা এই দেশের ভিতরে যে এনভায়রনমেন্টাল কমপ্লায়েন্স সেটাকে ঠিক রাখতে পারি। আমরা শিল্পনগর তৈরি করলাম চামড়ার জন্য। এই পরিবেশগত যে কমপ্লায়েন্সের ইস্যুগুলোকে সেটা যদি অ্যাড্রেসই করতে না পারি তাহলে লাভটা কি? এবছর চামড়া শিল্পনগরীর 6টি প্রতিষ্ঠানকে নিজস্বভাবে ইটিপি তৈরির অনুমতি দেওয়া হয়েছে। পরিবেশের স্বার্থে ব্যাপারটিকে ইতিবাচক হিসেবে দেখছেন পরিবেশবিদরা। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। ছুটির দিনে সৈকত শহর কক্সবাজারে বেড়েছে পর্যটকদের সমাগম। নোনাজলে উষ্ণতা খোঁজার পাশাপাশি ব্যস্ত সময় পার করছেন বার্মিজ পণ্য ও শামুক ঝিনুকের দোকানগুলোতে। তবে সৈকতের প্রবেশদ্বারগুলোতে যত্রতত্র গাড়ি পার্কিং নিয়ে ব্যাপক অভিযোগ ভ্রমণ পিপাসুদের। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সাগরের নীল জলরাশি, তার সামনে বিশাল বালুচর, সব মিলিয়ে ভিন্ন রূপ ধারণ করেছে পর্যটন নগরী কক্সবাজার। সাপ্তাহিক ছুটির দিনে সাগর পাড়ে মানুষের ভিড় বেড়েছে কয়েক গুণ। মেতেছেন সমুদ্র স্নান, ওয়াটার বাইকে ঘুরে বেড়ানো ও ছবি তোলায়। এর আগে আমি মোটামুটি কয়েকবার আসছি, প্রতিবার আসলে প্রতিবার একটা রাইডটা করি, আমার খুব ভালো লাগে। শীতের সময় কক্সবাজার একটা সৌন্দর্য অন্যরকম প্রকাশ পায়, তাই একটু নিজেদের রিফ্রেশ করতে আসলাম। সৈকতে ঘুরে বেড়ানোর পাশাপাশি পর্যটকরা ছুটছেন বার্মিজ পণ্য ও শামুক ঝিনুকের দোকানগুলোতে। ঘুরতে আসলে সবাই বলে আচার, চকলেট, ছোটদের জন্য ওগুলো নিয়ে যাওয়ার জন্য বলে আর কি। বাচ্চাদের জন্য দুল, তারপরে চুড়ি, ব্রেসলেট অনেক বেশি মনে হচ্ছে এবার দাম বেশি যাচ্ছে। এদিকে পার্কিং এর জন্য স্থান নির্ধারণ করে দিলেও মানছেন না চালকরা, যত্রতত্র রাখছেন যানবাহন। অ্যাক্সিডেন্টের ভয় থাকে, প্লাস আমাদের যারা পর্যটক আছি আমরা যারা, আমাদের একটু অসুবিধা হচ্ছে চলাচলের জন্য। শুধু আমি না, এখানে সবাই আপনার এলোমেলো আছে। এখন আমি যদি দেই তাহলে আবার একজন আমার পিছনে আবার
বলেন যে মনে করেন গাড়ি দূর করে দেয়, মানে পার করে দেয়। পর্যটকদের নিরাপত্তা ও হয়রানি রোধে সার্বক্ষণিক মাঠে রয়েছে লাইফগার্ড কর্মী, ট্যুরিস্ট পুলিশ ও জেলা প্রশাসন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। রাজধানীতে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো গারো সম্প্রদায়ের ওয়ান গালা বা নবান্ন উৎসব। দেবতাকে ধন্যবাদ জানানো এবং নতুন ফসল খাওয়ার অনুমতি চেয়ে গারো সম্প্রদায় প্রতি বছর এই অনুষ্ঠানের আয়োজন করে থাকে। সকালে রাজধানী লালমাটিয়ায় জাতীয় সঙ্গীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় উৎসব। বের করা হয় বর্ণাঢ্য র্যালি। দেবতাদের পূজার মাধ্যমে নিজস্ব সংস্কৃতির বাদ্য বাজিয়ে পালন করা হয় বিভিন্ন আচার অনুষ্ঠান ও রীতিনীতি। নাচে গানে ফসলের এই উৎসর্গ দেবতা মিসি সালজংয়ের উদ্দেশ্যে। ফসলের ভালো ফলন ও নতুন ফসল খাওয়ার অনুমতি চেয়ে প্রতি বছরের মতো এবারও গারোরা পালন করছে ওয়ানগালা বা নবান্ন উৎসব। শুক্রবার সকালে লালমাটিয়ায় বর্ণাঢ্য র্যালি, জাতীয় সঙ্গীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে শুরু হয় উৎসব। এরপর দেবতাদের পূজার মাধ্যমে নিজস্ব সংস্কৃতির বাদ্য বাজিয়ে পালন করা হয় বিভিন্ন আচার অনুষ্ঠান ও রীতিনীতি। অনুষ্ঠানে গড়ে ওঠা মেলায় নিজেদের ঐতিহ্যের স্বাদ নিতে হাজির হয়েছেন ঢাকায় বসবাসরত কয়েক হাজার গারো সম্প্রদায়ের অধিবাসী। সবাইকে জানাচ্ছি শুভ ওয়ানগালা। আমি একটা নাচ করব, নাচ করার পরে দেন ঘুরবো, আমার ফ্রেন্ডরা আসবে। এটা যেটা পড়ছে এটা হচ্ছে রিকমাচু, আর মাথায় এটা যেটা পড়ে এটা হচ্ছে কৌতুক বলে। টাঙ্গাইল, ময়মনসিংহ আর শেরপুর অনেক জায়গা থেকে এখানে এসে আমরা সবাই মিলে একত্রিত হই। এই ওয়ানগালাই হচ্ছে একটা প্রোগ্রাম যেখানে নাকি আমাদের সবার মিলামেশা হয়, দেখা হয়। আর ওয়ানগালা অবশ্যই ভালো লাগবে আমার। আয়োজকরা জানান নতুন ফসল তোলার পরে নকমা বা গ্রাম প্রধান সবার সঙ্গে আলোচনা করে নির্ধারণ করেন ওয়ানগালা অনুষ্ঠানের তারিখ। আমরা যেটা ফসল উৎপাদন করি এই ফসল খাওয়ার আগে আমরা মিশি সালজংকে আমরা ওই ওনার জন্য উৎসর্গ করি। আগে এটাকে 3 দিন করে করতাম, কিন্তু এবার দেশের পরিস্থিতি সবকিছু বিবেচনা করে আমরা এবার সংক্ষিপ্ত করেছি। আমাদের দিনব্যাপী আমরা অনুষ্ঠান করব। এক যুগেরও বেশি সময় ধরে প্রতি বছর ঢাকায় নভেম্বর ডিসেম্বরে এই উৎসব আয়োজন করে আসছে গারো সম্প্রদায়ের অধিবাসীরা। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলছে প্রজাপতি মেলা। সকাল থেকেই রং বেরঙের প্রজাপতি দেখতে ভিড় করেন নানা বয়সী মানুষ। ছিল শিশুদের জন্য ছবি আঁকার প্রতিযোগিতা, কুইজ, ঘুড়ি উড্ডয়ন সহ নানা আয়োজন। পাশাপাশি পাপেট শো ছিল মেলার বিশেষ আকর্ষণ। পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রতি বছর এই আয়োজন করে থাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগ। প্রজাপতি মানেই বাহারি রঙের ছটা, যে রং মানুষের মনে জন্ম দেয় নান্দনিকতার সুর। কেবল চোখের সৌন্দর্য কিংবা মনের আনন্দই নয়, প্রকৃতির ভারসাম্য রক্ষায়ও প্রজাপতির রয়েছে বিশেষ গুরুত্ব। প্রজাপতির গুরুত্ব উপলব্ধি করেই প্রতি বছরের মতো এবারও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে আয়োজন করা হয়েছে প্রজাপতি মেলার 14তম আসর। শুক্রবার সকালে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখা এই আয়োজনের উদ্যোগ নেয়। মেলায় শিশু কিশোরদের জন্য ছবি আঁকা প্রতিযোগিতা, কুইজ, আলোকচিত্র প্রদর্শনী, ঘুড়ি উড্ডয়ন ও বারোয়ারি বিতর্ক সহ ছিল নানা আয়োজন। পাশাপাশি পাপেট শো ছিল মেলার বিশেষ আকর্ষণ। প্রজাপতি, পশু পাখি সবকিছু নিয়েই কিন্তু আমরা এই জন্য প্রতি বছর এই তারিখেই আমাদের এই মেলা অনুষ্ঠিত হয়। আমি প্রজাপতি একটা ভালোবাসি, আমাদের বাসায় অনেক প্রজাপতি আছে। প্রজাপতির মতন সুন্দর, আমি প্রজাপতি দেখতে আসছি। মাছ দেখেছি, প্রজাপতির বই দেখেছি, সবকিছু দেখেছি। তবে প্রকৃতির জন্য বিশেষ সহায়ক এই প্রজাপতি দিনে দিনে বিলুপ্ত হয়ে যাচ্ছে, তাই আগতরা এর সংরক্ষণে সচেতনতা বাড়ানোর উপর জোর দেন। মানুষের মধ্যে একটা সচেতনতা বাড়ছে, সেটা আরো বাড়া উচিত। বিশেষ করে প্রাণ প্রকৃতি ফিরে পাওয়ার জন্য, ইকোসিস্টেম সংরক্ষণ করার জন্য। সংরক্ষণ এবং দুইটা শব্দ আছে, একটা রিস্টোরেশন, একটা কনজারভেশন। তো অর্থাৎ একটা ফিরে পাওয়া আর একটা যতটুকু সেটাকে সংরক্ষণ করা, দুটোর ক্ষেত্রে আসলে সাধারণ মানুষের পার্টিসিপেশন অত্যন্ত প্রয়োজন বলে মনে করি। কেবল গবেষণার মধ্যে সীমাবদ্ধ না থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিটি স্কুল কলেজে প্রজাপতি সংরক্ষণে সচেতনতা তৈরি করতে হবে। প্রজাপতিকে বন্ধু ভেবে এর সংরক্ষণে প্রত্যেককে এগিয়ে আসতে হবে। ফারজানা লিনা, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। বিরোধীদের চাপে পদত্যাগ করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। প্রেসিডেন্টের মেয়াদ পূর্ণ না হওয়া পর্যন্ত তার স্থানে তিনি বহাল থাকবেন। জাতির উদ্দেশ্য দেওয়া ভাষণে তিনি আরও বলেছেন, কয়েকদিনের মধ্যেই নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করবেন। এর মধ্যে ফ্রান্সের গণমাধ্যমে উঠে এসেছে বেশ কয়েকজন ব্যক্তির নাম, যারা থাকতে পারেন
সম্ভাব্য প্রধানমন্ত্রীর তালিকায়। এই তালিকায় রয়েছে প্রেসিডেন্টের ঘনিষ্ঠ কয়েকজনের নাম। বেশ কিছুদিন ধরে রাজনৈতিক জটিলতায় ভুগছে ইউরোপের দেশ ফ্রান্স। বিরোধী দলীয় আইন প্রণেতারা বার্নিয়ের সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব তোলায় প্রধানমন্ত্রীর পদত্যাগের পর প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকেও পদত্যাগের জন্য চাপ দিচ্ছে বিরোধীরা। যোগ্য প্রার্থীর সন্ধান করছে দেশটির প্রেসিডেন্ট। তবে স্থানীয় সময় বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি জানান, বিরোধী বামপন্থী দলগুলোর চাপে পদত্যাগ করবেন না তিনি। প্রেসিডেন্টের মেয়াদ পূর্ণ না হওয়া পর্যন্ত তার স্থানে তিনি বহাল থাকবেন। বলেন, খুব শিগগিরই ঘোষণা করবেন প্রধানমন্ত্রীর নাম। এরই মধ্যে ফ্রান্সের গণমাধ্যমে উঠে এসেছে বেশ কয়েকজন কর্তা ব্যক্তির নাম, যারা থাকতে পারেন সম্ভাব্য প্রধানমন্ত্রীর তালিকায়। তালিকার শুরুতেই যার নাম আসে তিনি হলেন ৩৮ বছর বয়সী সেবাস্তিয়ান লেকর্নু। তিনি বার্নিয়ের সরকারের প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিযুক্ত ছিলেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধে অস্ত্র সরবরাহের জন্য বিশেষ ভূমিকা রেখেছেন লেকর্নু। তবে সম্প্রতি ম্যাক্রোর প্রতিপক্ষের সঙ্গে গোপন বৈঠকের গুঞ্জনও শোনা গেছে বলে দাবি করেছে দেশটির গণমাধ্যমগুলো। তবে এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন তিনি। এরপরেই আছেন ৭৩ বছর বয়সী ফ্রাঁসোয়া বাইরু। দেশটির রাজনৈতিক মহলে বেশ আলোচিত নাম তার। ছিলেন বিচারমন্ত্রী হিসেবেও। ২০১৫ সালে প্যারিস হামলার সময় ফরাসি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন ৬১ বছর বয়সী বার্নার্ড কাজেনেভ। তার প্রার্থিতা ম্যাক্রোর জন্য সোশ্যালিস্ট আইন প্রণেতাদের কাছে একটি বার্তা হতে পারে, যাতে তারা জোট থেকে বেরিয়ে আসতে পারে, কারণ দীর্ঘদিন তিনি সোশ্যালিস্ট পার্টির সদস্য ছিলেন। এরপরে রয়েছে দক্ষিণাঞ্চলের হাইট ডি ফ্রান্স অঞ্চলের গভর্নর জেভিয়ার বেরট্রা। ৫৯ বছর বয়সী সেন্ট্রাল রাইটের একজন শক্তিশালী নেতা তিনি। ২০২২ সালের নির্বাচনে প্রার্থিতা না পেলেও তার নাম আরও একবার আলোচনায় এসেছে। সবশেষে রয়েছেন সাবেক অর্থমন্ত্রী এবং বার্কলেস ফ্রান্সের চেয়ারম্যান ফ্রাঁসোয়া ব্যারোয়েনের নাম। তিনি ১৯৯৫ সাল থেকে ট্রয়েস শহরের মেয়র। ২০১২ সালে ইউরোপীয় সংকটের সময় তিনি অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। নাদিম মারজান, সময় সংবাদ। সামরিক আইন জারিকে কেন্দ্র করে টালমাটাল দক্ষিণ কোরিয়ার রাজনীতি। প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়ল ক্ষমতায় থাকলে বিপদে পড়তে পারেন দেশটির জনগণ, আর তাই প্রেসিডেন্ট পদ থেকে তার সরে যাওয়া উচিত বলে মনে করেন ক্ষমতাসীন দল পিপিপির প্রধান হান ডং হুন। শুক্রবার জাতির উদ্দেশ্যে প্রেসিডেন্টের ক্ষমা চাওয়ার কথা থাকলেও বিরোধীদের তোপের মুখে সেই পরিকল্পনা বাতিল করেন ইয়ন। এদিকে সামরিক আইন জারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩ সেনা কমান্ডারকে বরখাস্ত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল দক্ষিণ কোরিয়া। শুক্রবার সকাল থেকেই পার্লামেন্ট ভবনের সামনে অবস্থান নেয় শত শত মানুষ। এদিন জাতির উদ্দেশ্যে ক্ষমা চাওয়ার জন্য প্রেসিডেন্টের পার্লামেন্টে আসার কথা থাকলেও তা পরবর্তীতে বাতিল হয়। স্থানীয় গণমাধ্যম বলছে, বিরোধী দলের তোপের মুখে শেষ মুহূর্তে পরিকল্পনা স্থগিত করেন ইউন। সামরিক আইন ঘিরে প্রেসিডেন্ট ইউনের অভিশংসন নিয়ে উত্তেজনা বিরাজ করছে দেশটির রাজনৈতিক অঙ্গনে। শুক্রবার দলের এক জরুরি সভায় ক্ষমতাসীন দল পিপিপির প্রধান হান ডং হুন বলেন, ইউন ক্ষমতায় থাকলে বিপদে পড়তে পারেন দেশটির নাগরিকরা, আর তাই প্রেসিডেন্ট পদ থেকে তার সরে যাওয়া উচিত বলে মনে করেন তিনি। প্রেসিডেন্ট স্বীকার করছেন না যে সামরিক আইন ঘোষণা করা তার ভুল ছিল। যদি তাকে সরকারি কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়, তবে সামরিক আইন জারির পুনরায় চেষ্টা করতে পারেন তিনি, যা কোরিয়া প্রজাতন্ত্র এবং এর নাগরিকদের বড় ধরনের বিপদে ফেলতে পারে। ইউনকে অবিলম্বে পদত্যাগের দাবি জানিয়েছেন দেশটির প্রধান বিরোধী দলীয় নেতা লি জায় মিউং। যিনি অসাংবিধানিক এবং বেআইনি কাজের মাধ্যমে মানুষের জীবনকে হুমকির মুখে ফেলেছেন, তাকে রাষ্ট্রীয় দায়িত্বে আমরা ১ সেকেন্ডের জন্যও থাকতে দিতে পারি না। আমাদের উচিত যত দ্রুত সম্ভব তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া। এদিন ইউনের সামরিক আইন জারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩ সেনা কমান্ডারকে বরখাস্ত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিবিসি বলছে, প্রেসিডেন্ট ইউন অভিশংসিত বা পদত্যাগ করলে দেশটির প্রধানমন্ত্রী হান ডাক সু ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। অন্তরা সেন, সময় সংবাদ। খেলার খবর। জ্যামাইকা টেস্টে তাইজুল নাহিদ রানার ফাইফারের মধ্য দিয়ে শেষ হল বনেদি ক্রিকেটে বাংলাদেশের ঘটনাবহুল 1 বছর। টাইগারদের পেস বিপ্লবে গোটা বছর জুড়ে আলোচনায় ছিলেন তাসকিন হাসান, নাহিদ রানারা। নিজেদের 2 যুগের টেস্ট ইতিহাসে এবারই প্রথম যেখানে স্পিনারদের চেয়ে প্রতিপক্ষের বেশি উইকেট নিয়েছেন পেসাররা। সংখ্যার হিসাব যা ৮২টি। আগামী চক্রে ব্যস্ত শিডিউল সামনে রেখে তাই সীমারদের নিয়ে এখনই পরিকল্পনার তাগিদ পেস বোলিং কোচ মাহবুব আলী জাকের। আলাদা যত্ন নিতে বললেন নাহিদ রানার। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 1
টেস্ট ম্যাচ জেতায় কারা? ব্যাটসম্যান কিংবা স্পিনাররা নয়, বাস্তবতা পেসাররা। গেল 2 দশকে স্পিন নির্ভর দল গড়ে ঘরের মাঠে প্রতিপক্ষকে জুজুর ভয় দেখিয়ে দু একটা সাফল্য ধরা দিয়েছে ঠিকই, কিন্তু তাতে মেলেনি কাঙ্ক্ষিত ফলাফল। গেল 2 টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলে তলানিতে থাকাই যেন তারই প্রমাণ। তবে এবারের গল্পটা ভিন্ন। ভাগ্য নাকি সবসময় সাহসীদের পক্ষেই থাকে। তাই তো টিম ম্যানেজমেন্টে সেই সাহসী সিদ্ধান্ত পেস নির্ভর দল করা। আস্থার প্রতিদান কতটা দিয়েছেন সিমাররা তা তো প্রমাণ মেলে পরিসংখ্যানে। নিজেদের 24 বছরের টেস্ট ইতিহাসে এবারই প্রথম যেখানে পেসাররা উইকেটের হিসেবে ছাড়িয়ে গেছেন স্পিনারদের। পাকিস্তান থেকে ভারত কিংবা ক্যারিবীয় দ্বীপপুঞ্জ সর্বত্রই সিমারদের দাপট। অভিষেক বছরে এক ক্যালেন্ডার ইয়ারে 30 উইকেট নিয়ে হাসান ছাড়িয়ে গেছেন রাজীব এবাদতকেও। আগে স্পিন বেস টিম করতাম, এখন আমরা 4 জন পেস বোলার নিয়ে খেলতে চাই। 3 জন মিনিমাম, একটা টিমে মিনিমাম 3 জন পেস বোলার থাকেই। তো এটা একটা ভালো ট্রেন্ড মানে কি, আপনার পেস বোলার ভালো করতেছে দেখেই তো আপনি নিচ্ছেন, রাইট? সো তারা স্কিলফুল হচ্ছে, তারা নিজের শরীরের দিকে যত্ন নিচ্ছে। গেম কিন্তু বোলাররা জিতায়। সো আমাদের স্পিন কম্বিনেশন ভালো, সাথে পেস কম্বিনেশন এখন ভালো। সো আমাদেরকে চিন্তাভাবনাগুলো চেঞ্জ করতে হবে, প্যাটার্নগুলোও চেঞ্জ করতে হবে। তবে এদের মধ্যে একজন ঠিকই ব্যতিক্রম, নতুন টাইগার পেস সেন্সেশন নাহিদ রানা। ভাবা যায় একজন বাংলাদেশি নিয়মিত বল করেন 150 গতিতে। তবে বয়স আর ভবিষ্যতের ভাবনায় ইনজুরি এড়াতে নাহিদকে আরো যত্ন নেওয়ার পরামর্শ এই কোচের। নাহিদ রানা ইজ এখন আমাদের জন্য ইজ ভেরি গুড স্যাম্পল, না গুড আইডিয়াল। ইয়াং জেনারেশন যারা এখন আসতেছে তারা কিন্তু নাহিদ রানারে দেখছে। ইউ ডোন্ট থিঙ্ক যে এটা একটা বোলার, হি ইজ এ গুড অ্যাসেট ফর আস। সো যখন আপনার কাছে একটা ওয়ার্ল্ডের সবচেয়ে এক্সপেন্সিভ অ্যাসেট থাকবে, আপনাকে এটা যত্ন করতে হবে। বেশি রেয়ার কম্বিনেশন আমার দেশে তো নাই এখন। তো যেহেতু এই মুহূর্তে নাই, আপনি ওরা যত রিসার্চ অ্যানালাইসিস যত আছে ওর ভিতরে, ওকে নিয়ে করে ওকে সেফ রাখতে হবে আমার। আগামী চক্রে ব্যস্ত শিডিউল টাইগারদের, টানা ম্যাচ, তাই সিমারদের বাই রোটেশন করে খেলানোর বিকল্প নেই। সঙ্গে ভালো করতে মিলল আরও পরামর্শ। যেখানে আমাদের অনেকগুলি বোলার আছে, সো ফেস টু ফেস তারা খেলবে, আমরা খেলবে, রেস্ট নিবে, খেলবে, মেনটেন করে করে ওদেরকে খেলা উচিত। আগে যে জিনিসটা হতো না, যেহেতু আমাদের পেস বোলার আগে অনেক সংখ্যা কম ছিল, যে কারণে হয়তো মাসে ফিরে অনেক লোড নিচে খেলার জন্য আমাদের অপশন ছিল না। এখন আমাদের কাছে অপশন আছে। জুনে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দিয়ে 2025 থেকে 27 চক্র শুরু করবে বাংলাদেশ, যে সাইকেলে আছে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকার বিপক্ষে অ্যাওয়ে সিরিজ। তাই তো প্রতিপক্ষকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে পেস ইউনিট নিয়ে পরিকল্পনা শুরু করতে হবে এখন থেকেই। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। রান ফর দ্য আর্থ এই প্রতিপাদ্য নিয়ে রাজধানীর হাতিরঝিলে আয়োজিত হয়েছে হাফ ম্যারাথন প্রতিযোগিতা। নারী পুরুষ মিলিয়ে এবারের আসরে অংশ নেন প্রায় 700 দৌড়বিদ। আয়োজকদের মতো পরিবেশ বাঁচাতে অ্যাথলিটরাও বার্তা দিয়েছেন প্লাস্টিকের ব্যবহার কমানোর। আর আয়োজনে পর্যাপ্ত সুযোগ সুবিধা থাকায় প্রশংসায় ভাসিয়েছেন অ্যাথলেট এক্সের এমন উদ্যোগকে। চান এমন আয়োজনের ধারাবাহিকতাও। পৃথিবীর জন্য মানুষ নাকি মানুষের জন্য পৃথিবী, এই বিতর্ক বহুদিনের। তবে পৃথিবী সুন্দর থাকলেই সুস্থ থাকবে মানুষ, এ নিয়ে নেই কোনো বিতর্ক। আর এই বার্তাটা পৌঁছাতেই খুব সকালে রাজধানীর হাতিরঝিলে হাজির হাজারো মানুষ। ঘড়ির কাঁটায় ভোর 6টা, 21 কিলোমিটার পথ পাড়ি দেওয়ার লক্ষ্য নিয়ে শুরু হয় রান ফর দ্য আর্থ ম্যারাথন 2024। কিছু অধম্য মানুষের পায়ের শব্দে ঘুম ভাঙে নিস্তব্ধ হাতিরঝিলের, যদিও তখনও গভীর ঘুমে আচ্ছন্ন বেশিরভাগ ঢাকাবাসী। ঠিকঠাক আড়মোড়া ভাঙেনি সূর্যেরও। অ্যাথলিট এক্সের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত হয়েছে এই হাফ ম্যারাথন প্রতিযোগিতা। উদ্দেশ্য পরিবেশ সুন্দর রাখতে প্লাস্টিকের ব্যবহার কমানোর বার্তা পৌঁছানো। এই প্লাস্টিক যত আমরা কম ব্যবহার করব, আমাদের পরিবেশকে তত আমরা ঠিক রাখতে পারবো। বিভিন্ন প্লাস্টিকের বোতল দেখছি ওনাদের ভলেন্টিয়াররা সেগুলো গুছিয়ে একটা নির্দিষ্ট জায়গায় রাখতেছে। তো এরকম ওনারা এবং ওনাদের এর বাইরেও কিছু অ্যাক্টিভিটি আছে আমি যেটা লক্ষ্য করেছি। সো মনে করি যে ছোট ছোট উদ্যোগ একটা বড় পরিসর গঠন করতে পারে। পুরুষদের মতো 2 ক্যাটাগরিতে অংশ নিয়েছেন প্রায় শতাধিক নারী অ্যাথলেটও। জয় পরাজয়ের চেয়েও যাদের কাছে গুরুত্ব বেশি মনোবল বৃদ্ধি ও সুস্বাস্থ্যের। দৌড়ানো কিন্তু কারোর জন্যই অত বেশি মজার একটা জিনিস না। নিজেকে সারাক্ষণ বলতে হয় যে এক পা সামনে, আরেক পা দিতে হবে, শেষ করতে হবে। প্রথম আসরে পুরুষ 21 কিলোমিটার ক্যাটাগরিতে প্রথম হয়েছেন ইমরান হোসেন, আর 7.5 কিলোমিটার প্রতিযোগিতায় বিজয়ী আশরাফুল আলম। নারীদের 2 ক্যাটাগরিতে প্রথম হয়েছেন পারুল দাস ও লিপা খাতুন। জীবনের জন্য দৌড় নিজের সুস্বাস্থ্য নিশ্চিতের তাগিদে যান্ত্রিকতা আর ব্যস্ততার সুযোগে শরীর জুড়ে বাসা বাঁধা মেদ আর রোগের রাজত্বকে বিদায় দিতে। তাই বেশি বেশি দৌড়ান, দেহের সঙ্গে সতেজ রাখেন নিজের মনকে। রাজধানীর হাতিরঝিল থেকে
তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বাজারে অদ্ভুত নিয়ম, তেল কিনলে নিতে হবে চাল। সরবরাহ সংকটের অজুহাতে সয়াবিনের দাম বাড়ানোর পায়তারা, সবজিতেও নেই স্বস্তি। মূল্যস্ফীতির চাপে দিশেহারা ক্রেতা। সম্প্রতি বাংলাদেশে উস্কানি দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা চলছে। দ্রুত সংস্কার করে নির্বাচন দেওয়ার আহ্বান বিএনপি ও জামায়াত নেতাদের। এ ছিল দুপুরের সময়। সঙ্গেই থাকুন সময়।